সুপ্রিয় দর্শক, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আপনারা জানেন বিশ্বের এখন সবচেয়ে আলোচিত যে বিষয়টি সেটি হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধটি অনেকটা অনিবার্যই ছিল, কারণ মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে নিয়ে তার পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহে দীর্ঘদিন ধরে যে বিরোধ চলছে সেটি সহসায় যে নিরসন হবে তার কিন্তু কোনো লক্ষণ নেই। দখলদার ইসরায়েল বাহিনী নির্বিচারে যেভাবে তার পার্শ্ববর্তী রাষ্ট্রের জনগণের উপর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তার জন্য পৃথিবী জুড়েই কিন্তু ঘৃণা ছড়াচ্ছে। তবে তাতে তাদের আচরণের কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। তারা যখনই যেখানে যুদ্ধ করেছে সেখানে কৌশলগতভাবে যুদ্ধবিরতিতে গিয়েছে এবং একতরফাভাবে বারবার তারাই কিন্তু সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে বিভিন্ন স্থানে আক্রমণ চালায়। মিশরের সাথে তাদের যখন যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে মিশরের পরাজয়ের মধ্য দিয়ে তাদের যে উত্থান, সেই উত্থান কিন্তু আজ পর্যন্ত অব্যাহত আছে এবং তাদের মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় যে প্রতিপক্ষটি হয়ে উঠেছিল সেটি হচ্ছে ইরান। ইরান ইরাক যুদ্ধে ইরাকের অবস্থা শোচনীয় হওয়ার পর এই ইরানই হয়ে ওঠে ইসরায়েলদের প্রধানতম শত্রু। আমরা সম্প্রতি ইরানের উপর ইসরায়েলের যে আক্রমণ দেখেছি সেটি যে খুব তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়েছে বিষয়টি এরকম নয়। এর পিছনে ছিল একটি দীর্ঘদিনের প্রস্তুতি। এর বিপরীতে ইরানের গোয়েন্দা বিভাগ ছিল চরমভাবে ব্যর্থ। ইসরায়েল যে প্রস্তুতি নিয়েছে সেটি কিন্তু স্বল্প সময়ের কোনো প্রস্তুতি নয়, তাদের দীর্ঘদিনের একটি প্রস্তুতি, যার একটি অংশ হচ্ছে সিরিয়ার ক্ষমতা থেকে হাফিজ আল আসাদকে পদচ্যুত করা। মূলত ইসরায়েলের মদতপুষ্ট হয়েই সেখানকার বিদ্রোহী বাহিনী হাফিজ আল আসাদকে অতি অল্প সময়ের মধ্যে ক্ষমতাচ্যুত করতে পেরেছিল, যার ফলে সেই সিরিয়া হচ্ছে এখন ইসরায়েলের একটি অন্যতম সহায়তাকারী দেশ, যেটি ইরানের জন্য এখন অনেকটা বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। একইভাবে জর্ডানও হচ্ছে ইসরায়েলের অন্যতম একটি সহযোগী দেশ। এই দুটো দেশ এখন এক হিসাবে ইসরায়েলের বড় প্রতিপক্ষ হয়ে উঠেছে, কারণ তাদের আকাশসীমা ব্যবহার করে এবং কোনো কোনো ক্ষেত্রে স্থলসীমা ব্যবহার করে ইসরায়েল কিন্তু ইরানের বিরুদ্ধে তাদের যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই যুদ্ধে ইরান শেষ পর্যন্ত টিকে থাকবে কিনা এবং টিকে থাকলেও নতজানু হয়ে টিকে থাকতে হবে কিনা সেই প্রশ্নটি এখন বড় হয়ে উঠেছে। আমরা যারা মুসলিম দেশের অধিবাসী তারা হয়তো ধর্মীয় কারণে তাদের প্রতি এক ধরনের দুর্বলতা অনুভব করি। সেদিক থেকে তারা যদি ছোট একটি আক্রমণ করে ইসরায়েলের কোনো রকম ক্ষতি সাধন করতে পারে তাহলে আমরা উল্লাসে ফেটে পড়ি। আমরা মনে করি এই তো ইসরায়েল ধ্বংস হয়ে যাচ্ছে, এই তো ইরান তাদেরকে তছনছ করে দিচ্ছে। আমরা যদি আমাদের গণমাধ্যমের সংবাদ শিরোনামগুলো দেখি তাহলে আমাদের কাছে অনেকটা সেরকমই মনে হয়, কিন্তু প্রকৃত অবস্থা কি তাই? আমার মনে হয় না। কেন মনে হয় না? কারণ প্রথম অবস্থায় ইসরায়েল যেভাবে ইরানের সেনাপ্রধান, আইআরজিসির প্রধান সহ গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তিদের হত্যা করতে সক্ষম হয়েছে এবং একেবারেই নিখুঁত টার্গেটে হত্যা করতে সক্ষম হয়েছে, সেখানেই লুকিয়ে আছে
এই যুদ্ধের ভবিষ্যৎ পরিণতি কি হবে তার উত্তর, যদিও সেই উত্তরটি আমাদের জন্য খুব একটা সুখকর নয়। প্রিয় দর্শক, লক্ষ্য করুন, তারা প্রথম অভিযানেই যে নিখুঁত টার্গেট কিলিং এর মধ্য দিয়ে তাদের এই যুদ্ধযাত্রা শুরু করছে, সেটি কিন্তু বিশ্বের ইতিহাসে খুবই বিরল। তাদের ওখানে মোসাদ যে ঘাটে গেড়েছিল, তারা সেখানে যে ড্রোন তৈরির কারখানা স্থাপন করেছিল, এত বড় একটি ঘটনা যেভাবে তারা সেখানে গোপন রাখতে পেরেছে, এটি নিঃসন্দেহে ইরানি গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতা। এবং এই ব্যর্থতার সুযোগ নিয়ে তারা হয়তো আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যাকাণ্ডের ছক কষেছে এবং সম্ভবত এক্ষেত্রে তাদের ঝুড়িতে আরো সফলতা জমা হবে। এটা কিভাবে সম্ভব হলো, সেটি কিন্তু একটি বিরাট প্রশ্ন। দু একজন জেনারেলকে বা বড় সামরিক কর্মকর্তা অথবা বিজ্ঞানীকে অসতর্ক মুহূর্তে আত্মঘাতী বোমা হামলার মাধ্যমে অথবা আত্মঘাতী হামলার মাধ্যমে অথবা কৌশলগত কোনো বিমান দুর্ঘটনার মধ্য দিয়ে কিংবা গাড়ি বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে হত্যা করা সম্ভব। কিন্তু এভাবে একসাথে এতজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কর্মকর্তাকে হত্যা করা কিন্তু খুব সহজসাধ্য বিষয় নয়। তারা তাহলে দীর্ঘদিন ধরে এই পরিকল্পনা করেছিল এবং সেই পরিকল্পনা যে কতটা নিখুঁত ছিল তা তো আমরা দেখতেই পাচ্ছি। তাদের পক্ষে যদি এটা সম্ভব হয়, তাহলে ইরানের হাতে কি পরিমাণ অস্ত্র রয়েছে, তাদের কি পরিমাণ গোলা বারুদ রয়েছে, তাদের কি পরিমাণ সক্ষমতা রয়েছে, তাদের কোন কোন জায়গায় পারমাণবিক স্থাপনা রয়েছে এবং সেটি কোন ডিজাইনে করা হয়েছে, সেখানে কিভাবে প্রবেশ করে তাকে ক্ষতিগ্রস্ত করা যেতে পারে, এই যাবতীয় তথ্য কিন্তু ইসরায়েলের হাতে আছে। এবং সঙ্গত কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এই ব্যাপারে আলাপ আলোচনা করেই তারা এই অভিযান বা যুদ্ধের ছক কষেছে। এই ক্ষেত্রে ইরানের প্রতিটি স্থাপনা এবং প্রতিটি গুরুত্বপূর্ণ ব্যক্তির উপর ইসরায়েলের যে এক ধরনের অদৃশ্য নিয়ন্ত্রণ রয়েছে, ইরানের কিন্তু তা নেই। ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী যে মাধ্যমটি ছিল সেটি হচ্ছে আয়রন ড্রোন, যেটা দিয়ে সে আশা করেছিল ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলো সেটিকে প্রতিরোধ করবে বা ধ্বংস করে দেবে। শুধু এই একটি বিষয়ই ইসরায়েলের অজানা ছিল। এর বাইরে ইরানের হাতে কি ধরনের ক্ষেপণাস্ত্র বা অন্যান্য অস্ত্র রয়েছে, কি ধরনের সামরিক শক্তি রয়েছে, তাদের পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি কোন পর্যায়ে রয়েছে, এসব যাবতীয় তথ্যই কিন্তু তাদের নাগালের মধ্যে ছিল। কেবল তাই নয়, সেসব ধ্বংস বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যাকাণ্ডের ব্যাপারে তারা কি ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে সেটি কিন্তু ইরান জানে না, বাট ইসরায়েল তো জানে। সেই প্রেক্ষিতে তাদের আত্মবিশ্বাস কোন পর্যায়ে আছে সেটি কিন্তু কেবল তারা আর মার্কিন যুক্তরাষ্ট্র জানে। এই যে তথ্যগত একটি ঘাটতি, এটি কিন্তু ইরানকে এই যুদ্ধে অনেকটাই পিছিয়ে দিয়েছে। তারা এখনো জানে না তাদের দেশের কোন কোন জায়গায় কারা কারা মোসাদের এজেন্ট হিসেবে কাজ করছে, তাদের নিয়মিত তথ্য সরবরাহ করছে অথবা তাদের হয়ে ইরানের অভ্যন্তরে অভিযানে অংশ নিচ্ছে। সম্প্রতি এই তথ্য পাচার বা তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ইরান যে পদক্ষেপ নিয়েছে তার অংশ হিসাবে সেখানে তারা ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। অথচ এর বিকল্প হিসেবে অতি অল্প সময়ের মধ্যে অত্যন্ত সুকৌশলে
ইলন মাস্কের স্টারলিংকের মাধ্যমে তারা কিন্তু সেখানে ইন্টারনেট সেবা চালু করেছে। এটি হয়তো ইরানের সাধারণ জনগণ ব্যবহার করতে পারবে না, কিন্তু সেখানে যারা ইসরায়েলের এজেন্ট হিসেবে কাজ করছে তাদের হয়তো আগে থেকেই সেই প্রস্তুতি রয়েছে, যাতে করে ইন্টারনেট সুবিধাটা তারা ব্যবহার করতে পারে। এদিক থেকে কিন্তু ইরানের চেয়ে তারা অনেক অনেক গুণ এগিয়ে যাচ্ছে। যদি ইরানে ইন্টারনেট চালু থাকতো তাহলে কিন্তু উভয় পক্ষই সেই সুবিধা পেত, কিন্তু এখন যেহেতু সাধারণ ইন্টারনেট চালু নেই, সেখানে চালু রয়েছে ইলন মাস্কের স্টারলিংকের ইন্টারনেট সুবিধা, সেহেতু কেবল ইরানের শত্রুপক্ষই সেই সুবিধাটা ভোগ করবে। এদিক থেকে ইরানের যে দুর্বলতাগুলো রয়েছে, যদিও অনেক ক্ষেত্রেই তারা তাদের গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে মোসাদের অনেক এজেন্টকেই গ্রেফতার করেছে এবং কাউকে কাউকে শাস্তিও দিয়েছে, আবার সন্দেহের বশে অনেকে আটকও করা হয়েছে। কিন্তু এটিই তো শেষ নয়। সেই সংখ্যার বাইরেও মোসাদের কি সংখ্যক এজেন্ট সেখানে রয়েছে সেটি কিন্তু এত সহজে নিরূপণ করা সম্ভব নয়। এসবের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সম্মিলিতভাবে পৃষ্ঠপোষকতা করে সাবেক ক্ষমতাচ্যুত ইরানের শাসক শাহ রেজা পাহলভির ছেলে রেজা পাহলভিকে কিন্তু এই সরকারের বিরুদ্ধে কাজে লাগাচ্ছেন। তারা ইরানের জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চাইছেন। তাদেরকে ব্যবহার করে খামেনিকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে আবার সেখানে একটি পশ্চিমাদের অনুগত সরকার প্রতিষ্ঠা করার চেষ্টা চালানো হচ্ছে। যদিও এই চেষ্টা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ ইসরায়েলের আক্রমণের ফলে ইরানের জনগণ কিন্তু আগের চেয়ে এখন অনেক বেশি ঐক্যবদ্ধ এবং তারা অনেক বেশি দৃঢ়প্রত্যয়ী। তাদের যে অতীতের ইতিহাস আছে সেটি হচ্ছে তাদের অনুপ্রেরণার সবচেয়ে বড় উপাদান। সেই ঐতিহাসিক উপাদানের উপর ভিত্তি করে তারা হয়তো জীবনপণ লড়াই করে যাবে এবং সেই লড়াইয়ের প্রেক্ষিতে যদি এই যুদ্ধে ইসরায়েলের পতন হয় তাহলে কিন্তু তাতে আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না। এখন পর্যন্ত আমরা যে লক্ষণগুলো দেখছি, যদিও সেখানে ইরানের জেতার সম্ভাবনাটা খুবই কম। আমরা যদিও ইরানের আক্রমণে অনেকেই উল্লসিত হচ্ছি, কিন্তু একটি বিষয় খেয়াল রাখতে হবে, ইরান তার ক্ষেপণাস্ত্রের মধ্য দিয়ে হয়তো ইসরায়েলের গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা ধ্বংস করতে পেরেছে, তার অনেক আবাসিক এলাকা ধ্বংস করতে পেরেছে, কিন্তু সেখানে যে হতাহতের সংখ্যা সেটি ইরানের তুলনায় খুবই কম এবং সেখানে গুরুত্বপূর্ণ কোনো সামরিক কর্মকর্তা কিংবা সরকারি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করার কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত আমাদের হাতে আসেনি। পক্ষান্তরে ইরানের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং অনেক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কর্মকর্তা যারা ইউরেনিয়াম সমৃদ্ধ রাসায়নিক প্ল্যান্টের মূল অথবা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তাদেরকে কিন্তু অত্যন্ত সফলভাবে ইসরায়েল হত্যা করতে পেরেছে এবং ইরানের হত্যাকাণ্ডের শিকার মানুষের সংখ্যা ইসরায়েল থেকে অনেক অনেক বেশি এবং ইসরায়েলের এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ মানুষ, আর ইরানে এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, যাদের যুদ্ধ পরিচালনা এবং পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার কথা বা অতীতেও ছিল। তাদেরকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে ইসরায়েল ইরানকে যেভাবে দুর্বল করে তুলছে, এর যদি ধারাবাহিকতা চলতে থাকে তাহলে একসময় দেখা যাবে ইরান নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে, আর সেই নেতৃত্ব শূন্যের সুযোগ নিয়ে ইসরায়েল তাদের ওপর ব্যাপক আক্রমণ চালিয়ে হয়তো খুব অল্প সময়ের মধ্যেই
তাদের পরাস্ত করতে সক্ষম হবে। এটি হচ্ছে বাস্তবতা, কিন্তু পৃথিবীতে বাস্তবতার ভিত্তিতেই সবকিছু সংঘটিত হয় না। আমাদের দেশে যে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল এবং 5ই আগস্ট যে প্রবল প্রতাপশালী একটি সরকারকে এদেশ থেকে পালিয়ে যেতে হয়েছিল, সেটি কিন্তু বাস্তবতার কোনো ধারাবাহিকতা ছিল না। সেটি ছিল একেবারেই অলৌকিক একটি ঘটনা। এ ধরনের অলৌকিক ঘটনা যে ইসরায়েল এবং ইরান যুদ্ধে ঘটবে না, তা কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি না। তাই আমরা বুঝতে পারছি, যদি এই ধরনের কোনো অলৌকিক ঘটনা ঘটে, তাহলেই সম্ভব মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে ইসরায়েল নামের বিস্ফোরণের অপসারণ। আর তা যদি না হয়, তাহলে মধ্যপ্রাচ্যে তাদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হবে এবং ইরান যদি মধ্যপ্রাচ্য থেকে দুর্বল হয়ে যায়, তাহলে আর কোনো রাষ্ট্রের পক্ষে আগামী 50 বা 100 বছরে হয়তো ইসরায়েলের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর শক্তি থাকবে না, যার ফলে ফিলিস্তিনিদের জন্য এক ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে। তবে এর উল্টো দিকে একটি সুফলও কিন্তু রয়েছে। আমরা জানি, দুটো শক্তি যখন কাছাকাছি ক্ষমতা সম্পন্ন হয়, তখন তাদের মধ্যে বিরোধ থাকে, তখন তাদের মধ্যে ঝগড়াঝাটি থাকে, তখন তাদের মধ্যে যুদ্ধ হয়। কিন্তু একটি শক্তি যদি খুবই দুর্বল হয়ে পড়ে এবং অপর শক্তিটি যদি হয় খুবই প্রতাপশালী, তাহলে কিন্তু সেখানে খুব একটা বিরোধ থাকে না। একটি পক্ষ দাসের জীবন বেছে নিতে বাধ্য হলেও সেখানে কিন্তু এক ধরনের শান্তি বিরাজ করে। আমরা জানি না ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে সেই ধরনের কোনো শান্তি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে কিনা। যাই হোক, ইতিহাসের যে অনিবার্যতা, তাকে উপেক্ষা করার শক্তি আমাদের মানুষের নেই। এই সত্যটা মেনে নিয়েই আমাদেরকে সুন্দর একটি ভবিষ্যতের প্রত্যাশায় দিন গুনতে হবে। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।